নমস্কার, শুভ সন্ধ্যা। আমি মীনাক্ষী, চোখ রাখছি মুহূর্তের খবরে। কর্মচারীদের মহার্ঘ ভাতা দেবার ক্ষেত্রে প্রথমে কেন্দ্রীয় সরকার এবং এরপরে প্রতিবেশী আসাম সরকারের ঘোষণার প্রেক্ষিতে মহার্ঘ ভাতা নিয়ে অনেকটাই চাপে রয়েছে রাজ্য সরকার। এই পরিস্থিতিতে আলোর উৎসব দীপাবলির প্রাক মুহূর্তে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে আশা দেখালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে কথাবার্তা চলছে। রাজ্য সরকার এই বিষয়ে নিশ্চয়ই চিন্তা ভাবনা করবে বলে সোমবার জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উল্লেখ করা যেতে পারে, মঙ্গলবার অনুষ্ঠিত হবে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর সন্ধ্যায় ঘোষণা হতে পারে রাজ্য সরকারের কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা। প্রত্যেক রাজ্যের কর্মচারীদের মধ্যে একটা কৌতূহল কবে নাগাদ দিয়ে দেওয়া হবে, মানে এই বিষয়টা নিয়ে কি চিন্তা ভাবনা? এই বিষয়ে আমাদের কথাবার্তা চলছে, নিশ্চয়ই বিষয়টা আমরা দেখি কবে নাগাদ পেতে পারি এরকম বলা যাবে না, আমরা চর্চা করি, তারপর চিন্তা করি। অপরদিকে বর্তমান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার ওএসডি পরমানন্দ সরকার ব্যানার্জির বিরুদ্ধে আনা বিরোধী দলের দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। সোমবার সোনামুড়ায় আয়োজিত জনসভায় বক্তব্য রাখতে গিয়ে 2 মাস হয়ে গেলেও ওএসডি পরমানন্দ ব্যানার্জির বিরুদ্ধে বিরোধী দল করে আনা দুর্নীতির অভিযোগের এখনো কেন তদন্তের আদেশ দেননি মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, তা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। বক্তব্য রাখতে গিয়ে দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত রাজ্য সরকার, অর্থের বিনিময়ে জাল পিআরটিসি সার্টিফিকেটের মাধ্যমে 7 দিন আগে বহিরাজ্যের 12 জনকে চাকরি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। চাকরির কথা শুনছিলেন, যে চাকরির কথা বলছিলেন, শেষ যে হিসেব দিলেন, 12 জনের অ্যাপয়েন্টমেন্ট হয়েছে গত 7 দিন আগে ওই দপ্তরে। 12 জনই পশ্চিমবাংলা, উড়িষ্যার। এরা কারা? আরএসএস তাদের এনেছে। টাকার বিনিময়ে পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট এসডিওর অফিস থেকে সংগ্রহ করে দিয়েছে। তারপরেও এই চাকরি পেয়েছে টাকার বিনিময়ে। মুখ্যমন্ত্রীর ওএসডি অফিসার অন স্পেশাল ডিউটি বলে এটাকে। এই ভদ্রলোক আমাদের সরকার থাকার সময় একজন ইঞ্জিনিয়ার ছিলেন। আমাদের সরকারের সময় তিনি রিটায়ারমেন্টে যান। বর্তমান যিনি মুখ্যমন্ত্রী, তার বন্ধু, একসাথে নাকি পড়াশোনা করেছেন, খুব ভালো। তাকে খুঁজে পেতেন, এখন বসিয়েছেন, তিনি হচ্ছেন ওএসডি। বিধানসভায় আমাদের পার্টির বিধায়করা, কংগ্রেস দলের বিধায়ক, তিনি বক্তৃতা করে মুখ্যমন্ত্রীকে সামনে রেখে বলছেন, এই যে ওএসডি সারাদিন কাটান কন্ট্রাক্টরদের সঙ্গে মিটিংয়ে, এবং মিটিংয়ের মূল বিষয় হচ্ছে যে কাজ পাচ্ছে কন্ট্রাক্টর, তার থেকে 4 to 6% ডিসকাউন্ট তাকে দিতে হবে, এবং তিনি সবটা নিজে ভোগ করেন না, এটা অনেক উপরে যায়। তার মানে ঘুরিয়ে আমার তো মনে হচ্ছে এটা অনেকটা মুখ্যমন্ত্রীকেও অঙ্গুলি হেলনের মাধ্যমে চিহ্নিত করার চেষ্টা করছেন। আজ অবধি 2 মাস হয়ে গেল, শুনেছেন এই মুখ্যমন্ত্রী এই সম্পর্কে কোনো কথা বলতে একটি কথাও বলেননি। দুর্নীতি সরকার, বিজেপি সরকার সমর্থক হয়ে গেছে। অভূতপূর্ব র্যাগিং এর ঘটনায় ত্রিপুরা মেডিকেল কলেজের 18 জন ছাত্রের বিরুদ্ধে দায়ের হলো এফআইআর। শুধু তাই নয়, অভিযুক্ত ছাত্রদের 10 লক্ষ টাকা জরিমানাও করেছে কলেজ কর্তৃপক্ষ। জুনিয়র ছাত্রদের র্যাগিং এর অভিযোগে ত্রিপুরা মেডিকেল কলেজের 18 জন সিনিয়র ব্যাচেলর অফ মেডিসিন এবং ব্যাচেলর অফ সার্জারি এমবিবিএস ছাত্রদের বিরুদ্ধে দায়ের করা হয়েছে এফআইআর। অভিযুক্ত সিনিয়র ছাত্ররা জুনিয়রদের মাথা ন্যাড়া করতে বাধ্য করা, ছাত্রীদের গান গাইতে বাধ্য করা এবং তাদের সিনিয়র ছাত্রদের প্রপোজ করতে বাধ্য করেছিল অভিযুক্ত ছাত্ররা। অভ্যন্তরীণ তদন্ত পরিচালনা করে এবং অভিযুক্তকে বারবার অপব্যবহার, হুমকি এবং 2024 সালের সদ্য ভর্তি হওয়া এমবিবিএস ছাত্রদের, বিশেষ করে তফসিলি উপজাতি ছাত্রদের অপমান করার জন্য অভিযুক্তদের দোষী সাব্যস্ত করা হয় কলেজের আভ্যন্তরীণ তদন্ত রিপোর্টে। কলেজের আভ্যন্তরীণ তদন্ত রিপোর্ট অনুযায়ী জুনিয়র ছাত্রছাত্রীদের হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে অবমাননাকর কার্যকলাপে জড়িত হতে বাধ্য করেছিল অভিযুক্ত সিনিয়র ছাত্ররা। অনেক ছাত্রীকে জোর করে পুরুষ সিনিয়রদের কাছে প্রস্তাব দিতে হয়েছে এবং তাদের জন্য
গান গাইতে হয়েছে। অপরদিকে কিছু ছেলেকে তাদের মাথা সম্পূর্ণ ন্যাড়া করতে বাধ্য করা হয়েছিল বলেই অভিযুক্ত ছাত্রদের বিরুদ্ধে দায়ের করা হয়েছে এফআইআর। অপরাধের প্রতিক্রিয়া হিসেবে অভিযুক্ত ছাত্রদের উপর 10 লক্ষ টাকা সমষ্টিগত জরিমানা আরোপ এবং তাদের 1 বছরের জন্য হোস্টেল থেকে সাসপেন্ড করেছে ত্রিপুরা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। ভুক্তভোগীদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর ইউজিসির এন্টি র্যাগিং হেল্পলাইনে দায়ের করা হয়েছে অভিযোগ। ন্যাশনাল মেডিকেল কমিশনের অধ্যক্ষ এবং এন্টি র্যাগিং সেলের কাছ থেকে র্যাগিং এর অভিযোগ পাওয়ার পর একটি তদন্ত কমিটি গঠন করেছিল ত্রিপুরা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ, যেখানে প্রমাণিত হয় সবকটি অভিযোগের সত্যতা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বিহারের এক ইঞ্জিনিয়ারকে পিটিয়ে রক্তাক্ত করে সর্বস্ব লুট করে নিয়ে গেল ত্রিপুরার এক অটো চালক। এমনটাই অভিযোগ বেসরকারি সংস্থায় কর্মরত একজন ইঞ্জিনিয়ারের। বর্তমানে আহত যুবক জিবি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনা তদন্তে পুলিশ এক লজ্জাজনক ঘটনা সাক্ষী হয়ে রইল ত্রিপুরাবাসী। ঘটনার বিবরণে জানা যায়, বিহারের বিশাল কুমার নামের এক যুবক রবিবার রাতে আগরতলা রেল স্টেশন থেকে উষাবাজার যাওয়ার উদ্দেশ্যে অটোরিকশা ভাড়া করে। কিন্তু সেই অটো চালক রাস্তায় চায়ের সঙ্গে কিছু মিশিয়ে তাকে খাওয়ানোর ফলে তিনি অচৈতন্য হয়ে পড়েন। তাকে উষাবাজারের পরিবর্তে জিরানিয়া নিয়ে গিয়ে তার সর্বস্ব লুট করে নিয়ে যায় ও তাকে রাস্তায় অচৈতন্য অবস্থায় ফেলে রেখে চলে যায়। পরে এলাকার লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাকে চিরানিয়া হাসপাতালে নিয়ে যায়। এমনটাই অভিযোগ আহত যুবকের। তার আঘাত গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে একজন পুলিশ আধিকারিক। 5 लोग थे वो। मेरा हमको खूब मारा, बाद मेरा कपड़ा भी ले लिया जो पहना हुआ पैसे था, वगैरह कुछ थे? सारा सामान ले लिया कैसे थे? जी। 5000 जेबी में थे और 12000 बैग में थे मेरे। मोबाइल वगैरह कुछ थे? सारा चीज़ ले लिया। তিনি যা অভিযোগ করলেন যে ওনাকে এডিনগরের কোনো একটা জায়গাতে চার দোকান থেকে চার মধ্যে কিছু মিশে খাইয়েছেন, তারপর ওনাকে যে কোনো একটা জায়গাতে নিয়ে মারপিট করেছে। নদীর বালু জমিতে ফসল নষ্ট হয়ে যাবার আশঙ্কায় চরিলামের আমতলী ভিলেজের বরকুবাড়ি এলাকার জনজাতি কৃষকরা এই ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেবার জন্য ভিডিওর কাছে রেখেছেন দাবি। এই এলাকার জনজাতি কৃষকদের অভিযোগ, কয়েক মাস পূর্বে ভয়াবহ বন্যায় এই এলাকায় রাঙাপানিয়া নদীর তীর প্রায় 1 কিলোমিটার জায়গা জুড়ে ভেঙে গিয়ে নদীর বালু জমিতে পড়ে ফসল নষ্ট হয়ে যায়। বন্যা শেষ হয়ে যাবার পর এলাকার জনজাতি কৃষকরা আবার কষ্ট করে জমিতে ধান লাগিয়েছেন। এই এলাকায় প্রায় 500 কানি জমি রয়েছে জনজাতি কৃষকদের। দ্বিতীয়বার কৃষকরা আবার ফসলের মাঠে ধানের আলি চারা বপন করেছেন। ধান গাছে ফসল এসেছে, কিন্তু তারা ভীষণভাবে চিন্তিত, যদি রাঙাপানিয়া নদীর তীর প্রশাসনের তরফে ইটের রিটার্নিং ওয়াল করে দেওয়া না হয় তাহলে সামনের বছর আবার এই এলাকার সমস্ত ধানি জমি নষ্ট হয়ে যেতে পারে। কৃষি জমি রক্ষায় যথাযথ উদ্যোগ গ্রহণ করার জন্য চরিলাম ব্লকের ভিডিওর কাছে জোরালো দাবি রাখেন স্থানীয় কৃষকরা। কিন্তু বিধি কোনো আমাদের রেসপন্স দিল না। এরপর আমরা সাংবাদিক দেখে ফটো টটো তুলে দিলাম, এটা কোনো রেসপন্স নেই। বেশ কয়েকবার আবেদন নিবেদন করার পরেও সংশ্লিষ্ট ব্লকের আধিকারিকরা কোনো ধরনের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেননি বলে ক্ষোভের সঙ্গে জানান স্থানীয় কৃষকরা। আমরা কৃষক সমস্ত সরবরাহ প্রসঙ্গত, বন্যায় ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে কৃষকদের। পরে আবারও পরিশ্রম করে মাঠে ফসল লাগিয়েছেন কৃষকরা। তবে প্রশাসনিক উদাসীনতার কারণে সেই ফসল রক্ষা হবে কি না সেই নিয়েই চিন্তিত বরকুবাড়ি এলাকার কৃষকরা। বিশালগড় থেকে ফাইম আহমেদের নিউজ নাও। দলীয় সভ্য সংগ্রহ অভিযানকে সামনে রেখে বিশেষভাবে সক্রিয় রয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এ প্রেক্ষিতে সোমবার 4টি স্থানে দলীয় সভ্য পদ সংগ্রহের বিশেষ কর্মসূচিতে অংশ নেন নিজেই। দলের জাতীয় এবং রাজ্যের আভ্যন্তরীণ সাংগঠনিক নির্বাচনকে কেন্দ্র করে এই সক্রিয়তা মুখ্যমন্ত্রীর। চলতি ডিসেম্বর মাসের মধ্যেই শেষ হবে বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচনের কাজটি। ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যেই রাজ্য পর্যায়ে দলের অভ্যন্তরীণ সাংগঠনিক নির্বাচনকে সম্পন্ন করার নির্দেশ দিয়েছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। 15 নভেম্বর দলের সক্রিয় সদস্য সংগ্রহের কাজ শেষ হলেই শুরু হয়ে যাবে সংগঠনের অভ্যন্তরীণ নির্বাচন প্রক্রিয়া। সর্বভারতীয় এবং প্রদেশ পর্যায়ে নতুন প্রধান নির্বাচনের জন্য ডোর টু ডোর ছাড়াও ডেডিকেটেড নম্বর, হোয়াটসঅ্যাপ, নমো অ্যাপে মিসড কলের মাধ্যমে 2রা সেপ্টেম্বর থেকে সদস্য পদ সংগ্রহ এবং বিদ্যমান সক্রিয় সদস্য পদের সভ্য পদ পুনর্নবীকরণ
পর্ব শুরু করেছে ক্যারিয়ার ভিত্তিক রাজনৈতিক দল বিজেপি। 2015 সালে দলের তৎকালীন বিজেপি সভাপতি অমিত শাহর নির্দেশে একটি ডেডিকেটেড নম্বরে মিস কল দেওয়ার মাধ্যমে সভাপদ সংগ্রহের ডিজিটাইজেশন করেছিল বিজেপি। ওই সময় গোটা বিশ্বে চীনের কমিউনিস্ট পার্টি ছিল সর্বাধিক সংখ্যক সদস্যের সংগঠন। এই ব্যবস্থার পর থেকে 18 কোটি সদস্যের সংখ্যা অতিক্রম করে চীনের কমিউনিস্ট পার্টিকেও ছাপিয়ে যায় ভারতীয় জনতা পার্টি। বিশ্বের যে কোনো দেশের মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক সংগঠন বলে নিজেকে দাবি করে বিজেপি। প্রতি 3 বছর পর পর নতুন বিজেপি সভাপতি নির্বাচিত হওয়ার আগে নতুন সদস্য সংগ্রহের অভিযান করার রীতি রয়েছে বিজেপির সংবিধানে। এই মেম্বারশিপ ড্রাইভের মাধ্যমে বিজেপি তার সদস্যদের জাত, লিঙ্গ, বয়স, বাসস্থান এবং অন্যান্য বিশদ বিবরণ সহ তথ্য সংগ্রহ করে, যা পরবর্তী সময়ে তাদের সাংগঠনিক কর্ম পরিকল্পনায় দিক নির্দেশিকা হিসেবে বিশেষ ভূমিকা রাখে। দলের বর্তমান জনপ্রিয়তা কোথায় দাঁড়িয়েছে তার একটি প্রাথমিক মূল্যায়ন হয় বিজেপির সভ্যপদ অভিযানের সাফল্যের উপর। সেই দৃষ্টিকোণ থেকে সাম্প্রতিক লোকসভা নির্বাচনে 240 আসন কমে যাওয়ার পরে সভ্যপদ অভিযানের সাফল্য পাওয়া অনেকটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। স্বাভাবিকভাবেই বার্তা দেওয়া হয়েছে বিজেপির প্রদেশ পর্যায়ের নেতৃত্বদেরও। ত্রিপুরা বিজেপি সভ্যপদ অভিযানে সাফল্য আনতে শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী মানিক সাহাকে বিশেষভাবে দায়িত্ব দিয়েছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। দলের জাতীয় এবং রাজ্যের আভ্যন্তরীণ সাংগঠনিক নির্বাচনকে সামনে রেখে দলের সভ্যপদ অভিযানের মুখ হিসেবে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বা প্রদেশ পর্যায়ের অন্য কাউকে নয়, একমাত্র মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে প্রজেক্ট করেছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। দলের কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ অনুসারে এই ক্ষেত্রে অতি মাত্রায় সক্রিয় রয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সোমবার দলের সক্রিয় সদস্য পদ অভিযানের বিশেষ কর্মসূচিতে আলাদাভাবে 4টি স্থানে অংশ নিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। দল বিশেষ করে যুবক ও মহিলাদের অন্তর্ভুক্ত করার জন্য কার্যকর্তা এবং নেতৃত্বকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। দেখছি মানুষের মধ্যে যাদেরকে আগে অ্যাপ্রোচ করতাম, আমি কয়েকবার আমার কেন্দ্রেতে আমি দেখেছি যাদের অ্যাপ্রোচ করেছি তারা কিন্তু তখন একটু দ্বিধাগ্রস্ত ছিল, কিন্তু আজকে দেখছি শতপ্রণোদিত হয়েও আসছে। তো এই বিষয়টা ওরা বুঝতে পারছে যে ভারতীয় জনতা পার্টির যে যাকে বলে সাবস্টিটিউট আর কেউ নেই। এর জন্য মানুষ এই দেশকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয় ভারতীয় জনতা পার্টির প্রতি আস্থা রাখতে হবে এবং আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে দেখে বিশেষ করে মানুষ আসছে। আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। ভারতীয় জনতা পার্টি এমন একটা পার্টি যেখানে মানুষের কথা চিন্তা করে, দেশের চিন্তা করে। এইরকম একটা পার্টি তো আর কোথাও পাওয়া যায়, আধ্যাত্মিক চেতনা যুক্ত একটা পার্টি। তো সব বিজেপি সংবিধানের 9 অনুচ্ছেদ অনুসারে প্রতি 6 বছর পর পর নবায়ন করতে হয় দলের সদস্য পদ। 2018 সালে বিধানসভা নির্বাচনের সময় যেখানে 8 লক্ষ সদস্য ছিল বলে দাবি করেছে বিজেপি ত্রিপুরা প্রদেশ, সেই ক্ষেত্রে 2024 সালে তা বাড়িয়ে 12 লক্ষর লক্ষ্যমাত্রা ধার্য করেছে বিজেপি। অপরদিকে জাতীয় পর্যায়ে 11 কোটি সভ্য সংগ্রহের লক্ষ্যমাত্রা ধার্য করেছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। তবে নির্বাচনের সাফল্যের ক্ষেত্রে কোনো দলের সভ্য সংখ্যা নিশ্চিত কোনো ভূমিকা রাখতে পারে কিনা তার বিশেষ বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই বলেই মনে করেন রাজনৈতিক বোদ্ধাদের একাংশ মহল। তারপরেও রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে সভ্য পদ অভিযানের বিশেষ গুরুত্ব রয়েছে যে কোনো দলের কাছেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। প্রধানমন্ত্রী জল জীবন মিশনের অঙ্গ হিসেবে হার ঘর জল এই প্রকল্পে প্রত্যন্ত অঞ্চলে প্রতি ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য মুঙ্গিয়াকামের ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের কাজ পরিদর্শন করেন মন্ত্রী বিকাশ দেববর্মা। সঙ্গে ছিলেন ডিডব্লিউএস দপ্তরের আধিকারিকেরা। রবিবার মন্ত্রী বিকাশ দেববর্মা ডিডব্লিউএস দপ্তরের আধিকারিকদের সঙ্গে নিয়ে তেলিয়ামুড়া মহকুমার প্রত্যন্ত এলাকা মুঙ্গিয়াকামি ব্লকের অধীন নোনাছড়া এডিসি ভিলেজের কর্ণনাম ডিয়াং পাড়া ও প্রজা বাহাদুর মলসম পাড়ায় দীপ্তনু দেববর্মা সহ বিভিন্ন জনপ্রতিনিধিদের নিয়ে নির্মাণ কাজ পরিদর্শন করেন। এছাড়া এডিসি ভিলেজের প্রজা বাহাদুর মলসম পাড়ায় বন্ধ হয়ে যাওয়া ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টটিও পরিদর্শন করেন যাতে এটি পুনরায় চালু করা যায়। পরিদর্শনকালে মন্ত্রী বিকাশ দেববর্মা জানায়, বর্তমান রাজ্য সরকার উপজাতি অধ্যুষিত এলাকার সমস্যা দূরীকরণের জন্য বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কাজ করে যাচ্ছে। এছাড়া ভবিষ্যতেও সরকারি উদ্যোগে এ ধরনের জনকল্যাণমুখী কাজ করা হবে। আমি সবাইকে নিয়ে, ওরা বিডিও সাহেব আছে আমার সঙ্গে, সবাইকে নিয়ে এখানে এসেছি। 2-3 দিনের মধ্যে এই প্রবলেমটা সলভ হবে। কারেন্টের প্রবলেম ছিল, এটাও সলভ হয়ে যাবে। সমস্ত এই বিধানসভার যে সমস্যাগুলি আছে, রাস্তার প্রবলেম, জলের প্রবলেম, এটা আমি সমস্ত হাতে হাত মিলে, কাঁধে কাঁধ মিলে সমস্ত লাইন ডিপার্টমেন্টের সঙ্গে মিলে
যে যে প্রবলেমগুলি ছিল এই প্রবলেমগুলি কয়েকদিনের মধ্যে আমরা সমস্যাটা সমাধান করব। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। নিয়ে নেব এই মুহূর্তে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসবো নানা খবরের সঙ্গে থাকবেন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরা। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায় লংতরায় লংতরায়। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত, চোখ রাখছি অন্যান্য খবরে। জম্মু কাশ্মীরের আখনুর এলাকায় সোমবার সেনার গাড়িতে হামলা করে জঙ্গিরা। জঙ্গিদের খুঁজে বের করতে চলেছে চিরুনি তল্লাশি। গুলমার্গের পর এবার আখনুর। ভারতীয় সেনার গাড়ি লক্ষ্য করে পরপর গুলি চালালো একদল জঙ্গি। যদিও এখনো পর্যন্ত হতাহতের খবর মেলেনি। হামলার জবাবে পাল্টা গুলি চালান সেনার জওয়ানরা। সঙ্গে সঙ্গে সেনাবাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে। জঙ্গল এলাকায় তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছে সেনা। উল্লেখ্য, গত কয়েকদিন ধরে জঙ্গি হামলার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে জম্মু কাশ্মীরে। বালতাল এলাকায় 3 জন জঙ্গি এই আক্রমণ করে বলে জানিয়েছে সেনা ও জম্মু কাশ্মীর পুলিশ। উল্লেখ্য, গত কয়েকদিন ধরে জঙ্গি হামলার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে জম্মু কাশ্মীরে। গত 24 অক্টোবর বারামুলায় সেনার একটি গাড়িতে জঙ্গি হামলায় নিহত হন 2 সেনা জওয়ান সহ 2 জন অসামরিক কর্মী। এর আগে 20 অক্টোবর গান্ডেরবাল জেলার শ্রীনগর লেহ জাতীয় সড়কে একটি নির্মীয়মান সুড়ঙ্গের কাছে জঙ্গি হামলায় মৃত্যু হয়েছিল 6 নির্মাণ শ্রমিকের। পাহাড়ি জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের খতম করতে মোতায়েন করা হয়েছে সেনার স্পেশাল সার্ভিস গ্রুপকে, যাদের কাছে রয়েছে আধুনিক অস্ত্র ও নাইট ভিশন ডিভাইস। সীমান্তের ওপার থেকে আসা পাকিস্তানি হামলার জবাব ও কড়াভাবে দিচ্ছে ভারতীয় সেনা। 2 দিন আগে এমন হামলার পর একাধিক পাকিস্তানি বাংকার ধ্বংস করে দেয় সেনা। এন্টি টাস্ক মিসাইল ব্যবহার করে পাকিস্তানকে উচিত জবাব দেয় মোতায়েন ভারতীয় সেনা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সরকারি কর্মচারী এবং আধিকারিকদের রাজনৈতিক দল এবং কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার ক্ষেত্রে যেখানে বাধা নিষেধ রয়েছে আদালতের, সেখানে আইনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে শাসক দলের সভ্য পদ সংগ্রহ অভিযানে প্রকাশ্যে অংশ নিচ্ছেন একাংশ সরকারি আধিকারিক। স্বাভাবিক কারণে এই ক্ষেত্রে ভুল বার্তা যাচ্ছে প্রশাসন এবং সাধারণ মানুষের মধ্যে। প্রশাসনিক কাজকর্মের সঙ্গে রাজনৈতিক কর্মকাণ্ড কোনোভাবেই যুক্ত করা যায় না বলে আগেই নির্দেশ জারি করে দিয়েছিল দেশের সর্বোচ্চ আদালত। বিশেষ করে সরকারি কর্মচারীদের প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণে বিধি নিষেধ জারি করে দিয়েছিল আদালত। শুধুমাত্র আদালতের বিধিনিষেধই নয়, কর্মচারীদের সার্ভিস কন্ডাক্ট রুলস অনুযায়ী কোনো সরকারি কর্মচারী প্রকাশ্যে যুক্ত হতে পারবেন না কোনো রাজনৈতিক দল এবং কর্মকাণ্ডের সঙ্গে। তবে আশ্চর্যজনকভাবে আইনকে বৃদ্ধাঙ্গুষ্ঠী দেখিয়ে রাজনৈতিক দলের কর্মকাণ্ডের সঙ্গে প্রকাশ্যে যুক্ত হচ্ছেন একাংশ সরকারি কর্মচারী এবং আধিকারিক। স্বাভাবিক কারণেই বিষয়টি নিয়ে তৈরি হয়েছে এক প্রস্ত বিতর্ক। শাসক দল ভারতীয় জনতা পার্টির বর্তমান সদস্য পদ প্রচারের সময় প্রকাশ্যেই দলে যোগদান করে বিতর্কের জন্ম দিয়েছেন ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি ডক্টর ধনঞ্জয় চৌধুরী। সাম্প্রতিক দিনগুলিতে বিভিন্ন পটভূমির অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব যোগ দিয়েছেন শাসক দলে। এর মধ্যে অনেকেই রয়েছেন সরকারি কর্মচারী এবং আধিকারিক। তবে সরকারি আধিকারিক হিসেবে ডক্টর চৌধুরীর এ ধরনের কার্যকলাপ জোর বিতর্ক সৃষ্টি করেছে বিশেষ করে শিক্ষানুরাগী মহলে। এই প্রথম ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের একজন ঊর্ধ্বতন আধিকারিক, যিনি সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল এবং মাদ্রাসায় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা তদারকি করেন, প্রকাশ্যে যোগ দিলেন কোন রাজনৈতিক দলে। সরকারি ভাষা হিসেবে স্বীকৃত ককবরক ভাষা, তারপরেও বোর্ডের পরীক্ষায় ককবরক ভাষায় রোমান স্ক্রিপ্টের ব্যবহারে অনুমতি না দিয়ে আগেই একপ্রস্ত বিতর্কের জন্ম দিয়েছেন ডক্টর চৌধুরী।
যা পরবর্তী সময়ে রূপ নেয় ছাত্র বিক্ষোভের। এদিকে রাজ্যের আঞ্চলিক ক্যান্সার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ রায় বর্মনের প্রকাশ্যে শাসক দলে যোগদান নিয়েও তৈরি হয়েছে এক প্রস্ত বিতর্ক। সরকারি মেডিকেল অফিসার হিসেবে প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে কিভাবে যুক্ত হতে পারেন তা নিয়েও সৃষ্টি হয়েছে জোর বিতর্ক। কোনো ব্যক্তির রাজনৈতিক পরিচয় নিয়ে কোনো বিশেষ বাধ্যবাধকতা নেই ভারতীয় সংবিধানে, তবে সরকারি কর্মচারী আধিকারিকদের প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ডে বিরূপ প্রভাব ফেলে প্রশাসন এবং সাধারণ মানুষের মধ্যে। প্রকাশ্যে শাসক দলের রাজনৈতিক কর্মকাণ্ডে সরকারি কর্মচারী এবং আধিকারিকদের অংশগ্রহণও এক্ষেত্রে জন্ম দেয় পক্ষপাতিত্ব এবং বিতর্কের। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সদর জেলা কংগ্রেসের পক্ষ থেকে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সামনে অ্যাসোসিয়েশনের বিভিন্ন নীতির বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করলেন কংগ্রেসের কর্মকর্তারা। এই বিক্ষোভ কর্মসূচিতে কংগ্রেসের সদর জেলার বিভিন্ন কর্মকর্তারা অংশগ্রহণ করেন। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিভিন্ন নীতির বিরুদ্ধে আন্দোলনে নামলেন কংগ্রেস দলের সদর জেলার কর্মকর্তারা। সোমবার এই কর্মসূচিতে অ্যাসোসিয়েশনের বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন কর্মকর্তারা। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন এখন দুর্নীতির আখড়া ও মাফিয়াদের আতুর ঘরে পরিণত হয়েছে বলে অভিযোগ করেছেন কংগ্রেসের কর্মকর্তারা। অ্যাসোসিয়েশনের স্বজন পোষণ নীতির জন্য ত্রিপুরার বিভিন্ন প্রতিভাবান খেলোয়াড়রা তাদের প্রতিভা থাকা সত্ত্বেও রঞ্জি ট্রফিতে খেলার সুযোগ পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে। এমনকি ত্রিপুরার সবচেয়ে বেশি উইকেট সংগ্রহকারী ও এম্পায়ারিং পরীক্ষায় তৃতীয় স্থানাধিকারীকেও রঞ্জি ট্রফিতে স্থান দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন একজন কর্মকর্তা। গত 26 তারিখ শনিবার ত্রিপুরার প্রতিভাবান ক্রিকেট খেলোয়াড় কনক দেবনাথ তার মেয়েকে নিয়ে ত্রিপুরা ও মুম্বাই এর ম্যাচ দেখতে গেলে অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা তাকে অপমান করে মাঠ থেকে বের করে দেন। জেলা কংগ্রেসের পক্ষ থেকে এই নেক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানানো হয়। কংগ্রেসের কর্মকর্তা অভিযোগ করেছেন, বহিরাজ্য থেকে যেসব খেলোয়াড়রা রঞ্জি ট্রফিতে খেলতে এসেছে তাদের সামান্য ফুলের তোড়া দিয়ে ন্যূনতম সম্মানটুকু অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দেওয়া হয়নি। ভদ্রলোকের খেল, কিন্তু আমরা লক্ষ্য করছি টিসির মধ্যে দুর্নীতিবাজ এবং মাফিয়াদের একটা আতুরঘর তৈরি হয়ে। আমরা কিছুদিন আগে লক্ষ্য করেছি যে টিসির দুই গ্রুপের মধ্যে পদ নিয়ে লড়াই এবং অস্ত্রের আস্ফালন। আমরা লক্ষ্য করেছি যে দাদা এবং দিদির গ্রুপের মধ্যে কিভাবে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এছাড়া বিভিন্ন ক্লাবগুলিতে খেলার সরঞ্জাম দেওয়ার ক্ষেত্রেও দুর্নীতির আশ্রয় নেওয়া হয় বলে অভিযোগ করেছেন কংগ্রেসের একজন কর্মকর্তা। বিভিন্ন কর্মসূচিতে সদর জেলা কংগ্রেসের পক্ষ থেকে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও সেক্রেটারির পদত্যাগ সহ অবিলম্বে অ্যাসোসিয়েশনের কমিটি ভেঙে দেওয়ারও দাবি জানানো হয়। তাদের দাবি না মানলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুমকি দেওয়া হয় সদর জেলা কংগ্রেসের পক্ষ থেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওয়ের পর্দায়। নমস্কার।